পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীর খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার। যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশন থেকে ম্যানেজার ও কলেজ শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার। টাকা লুটের দাবি। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে হস্তান্তর। বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও সৌদি আরবের। জেদ্দায় সৌদি বাদশাহ ও প্রধানমন্ত্রীর বৈঠক। রমজান আর ঈদ বাজারকে সামনে রেখে এবারও ভয়াবহ যানজটের আশঙ্কায় রাজধানীবাসী। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বড় বন্দরের রূপ দিতে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনার কাজ শুরু। বড় প্রকল্প বাস্তবায়নের আগে ব্রেজিংয়ের পরামর্শ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ভোরেনগরের পাঁচলাইশ শোলকবহর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি বিশেষ দল শোলকবহরের বড় গ্যারেজ এলাকায় অভিযান চালায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পায়। পরে এটি উদ্ধার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা মোটরসাইকেলটি শনাক্ত করতে পেরেছিলেন। আর সে কারণেই মোটরসাইকেলটি ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। দর্শক, বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সিএমপি কার্যালয়ে। দেশে আলোড়ন সৃষ্টিকারী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যু হত্যায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার জনাব ইকবাল বাহার। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আজ সকাল ভোরে চকবাজারের বড় গ্যারেজ এলাকা থেকে মূলত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আগে থেকে বলছিলেন যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা কিন্তু যে হত্যাকারী তিনজন তাদের কিছুটা অবয়ব তারা পেয়েছেন, চিত্র পেয়েছেন এবং সেগুলিকে স্টিল ছবি করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এবং একই সাথে আজ ভোর রাতে চকবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেই মোটরসাইকেলটি। এই বিষয়ে মামলা যে কতটুকু অগ্রগতি হলো সে বিষয়ে আমরা এখন কথা বলবো চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহারের সাথে। তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, একটি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী বাবুল আক্তার এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে বলবার মতো ওই জাতীয় অগ্রগতি তেমন নেই, তবে অগ্রগতির পর্যায়ে আমরা রয়েছি। আপনারা জানেন যে মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। সন্ত্রাসীরা যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিল সেই মোটরসাইকেলের মালিকানা, মোটরসাইকেল কোথা থেকে আনা হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে ইত্যাদিগুলো আমরা বিবেচনায় নিচ্ছি। ফুটেজ থেকে যে সমস্ত ছবি আমরা পেয়েছি এইগুলোর মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করবার চেষ্টা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি আশাবাদী যে সহসাই এই বিষয়টিতে আমরা একটি ফলাফল আনতে পারব এবং এটি আমাদের দেশবাসীকে আশ্বস্ত করার বিষয়, পুলিশ সদস্যদের আশ্বস্ত করবার বিষয় যে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা নিচ্ছি যাতে সহসাই তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি। আমরা একটা বিষয় জানি, আজকে যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে চকবাজার যে কাপাসগোলা যে এলাকাটি এবং যে বড় গ্যারেজ এলাকাটি পুরোটা একটি শিবির অধ্যুষিত এলাকা, সেখান থেকে আপনার হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছেন। এক্ষেত্রে এটা নিয়ে আপনার কি মনে করছে বা কি ধারণা আপনাদের? এটি একটি বিবেচনার বিষয়। সেটি হলো যে মোটরসাইকেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিবির অধ্যুষিত। তো যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির, প্রাক্তন শিবির এরকম সদস্যরাই আসলে আসে। সেই দিকটিও আমরা মাথায় রেখেছি, বিবেচনায় রেখেছি এবং সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা, যেহেতু আমাদের কাছে ছবি এসেছে, অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো। কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে শিবিরের একটি বিশাল অংশ এখন জেএমবিতে যোগ দিচ্ছে। আসলে বিষয়টি একটু আমাদের একটু খোলসা ব্যাপক একটু বলবেন, বিস্তৃত আকারে বলবেন? না, এটি ঠিক বিস্তৃত ব্যাপকভাবে বলবার বিষয় না। অনেক, অর্থাৎ আমরা এ যাবৎ যাদেরকে ধরেছি জেএমবি হিসেবে
তাদের পরিচয় খতিয়ে দেখতে গিয়ে কিন্তু দেখা গিয়েছে যে এরা প্রাক্তন শিবির। সেই বিবেচনায় বলা যেতে পারে যে ওই শিবির যারা ওখানে করেছে অতীতে, তারাই পরবর্তীতে জেএমবি হয়েছে বা এই ঘটনায় জড়িত হয়েছে, এমনটি হতে পারে। তো সেই জায়গাটা আমরা খুব বিশেষভাবে নজর দিয়ে দেখব। একটা জিনিস সমালোচিত হচ্ছে, বাবুল আক্তারের জন্য আলোচিত পুলিশ কর্মকর্তা, তার নিরাপত্তার একটা সংখ্যা ছিল, তার মাঝেও কেন তার সংখ্যা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? আসলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি প্রত্যেকেই সজাগ থাকার বিষয়। সজাগ আমরা সবাই ছিলাম। এটিকে দুর্ঘটনার শিকার হয়েছে এবং এটি পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে, এটি আমরা এই মুহূর্তে বলবো যে তার সজাগতার একটু হলেও অভাব ছিল। সেই জায়গাটি আসলে সন্ত্রাসীরা ব্যবহার করেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব ইকবাল বাহারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অগ্রগতিতে হচ্ছে মূলত আজ ভোর রাতে চট্টগ্রামের নগরী চকবাজার বাদুরতলা এলাকা যে বড় গ্যারেজ এলাকা রয়েছে, সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং তিনি আমাদেরকে বলছেন যে হত্যাকাণ্ডের সময় যে 3 জন ছিলেন মোটরসাইকেল আরোহী, তাদের ছবি অনেকটা তারা পেয়েছেন এবং সেই ছবিগুলি তারা স্টিল ছবি করেছেন এবং তারা যাচাই বাছাই করছেন এরা কারা কোত্থেকে এসেছে। সবগুলি মিলে বলেছে একটা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ কর্মকর্তারা, এটা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে যে পুলিশের যে তদন্তের অগ্রগতি সর্বশেষ। দর্শক, পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে সিএমপি কার্যালয় থেকে। তারই সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের সংবাদে। এর আগে উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর সন্দেহভাজন 3 হত্যাকারীর চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শীঘ্রই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। গতকাল সকালে চট্টগ্রামে বাসার সামনে মাহমুদা খাতুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় 3 জনের বিবরণ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসার পাশে ওয়ার নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে ছুরিকাঘাত করা হয়, পরে গুলি করে পালিয়ে যায়। ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলো। ঘটনাস্থলে মৃত্যু হয় মাহমুদার। পরে তার সন্তানের আত্মনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। একটা ছেলে এখানে বিলের ঘোরার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেছে। তো ফলো করলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ছেলেটা, ভোরবেলা কেন। একটু পরে দেখলাম একটা হুন্ডা আসছে, 2 জন লোক। হুন্ডা আসার পরে একটা মহিলা আসতেছে হাইটে, একটা ছেলে হাতে ধরা। তো ছেলেটারে টান দিয়ে একদিন সরাইলো, সরাইয়ার ওই মহিলাটারে ধরে মারা শুরু করছে। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকিও দেওয়া হয়। কিছুদিন পূর্বে পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা। এরই জেরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় যে আমাদের পুরো পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেবে এই ধরনের মনে করার কোনো কারণ নেই। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। মোটরসাইকেলে করে 3 জন ছিল, তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন উনি হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। এদিকে দুপুরে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2006 সালে ঝিনাইদহের মাহমুদা খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার। মাহির আক্তার ও তাবাসসুম নামে তাদের 2 সন্তান রয়েছে। সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেন বাবুল আক্তার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখার কারণে বাবুল আক্তারকে আতঙ্কিত করতেই জঙ্গিরাই তার স্ত্রীকে হত্যা করেছে। এবার জেনে নেব জঙ্গি দমনে বাবুল আক্তারের ভূমিকার কথা। গত বছরের ঘটনা, চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার। উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন 3 পুলিশ সদস্য।
এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়। প্রশংসিত হয় বাবুলের ভূমিকা। গেল বছর চট্টগ্রামের সদরঘাটে জোড়া খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার। জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই দুই জঙ্গি মারা যায়। পরে AK-22 অস্ত্রসহ 3.5 লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার। সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3জন নিহত ছিল, ওই ঘটনার সাথে সে জড়িত ছিল। বান্দরবানের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি। এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী এই পুলিশ কর্মকর্তা। এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে। বাবুল 2005-এ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র‍্যাব 2-এ। 2008 ও 2009 সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। 2011-তে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল। আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে নাটোরের বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গমেজ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানিয়েছে পুলিশ। সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন একথা জানান। এ ঘটনায় হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাতে অজ্ঞাতদের আসামি করে বড়াই গ্রাম থানায় একটি মামলা করেন নিহতের মেয়ে। এদিকে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুনীল গমেজের মৃত্যু হয়েছে। সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হাতে খুন হন সুনীল গমেজ। পরে ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই তার একজন ভাড়াটিয়া সবুজ ড্রাইভার, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। এছাড়া আরো কিছু ক্লু আমরা ইতিমধ্যে পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। নাটোর সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রাত্রেই তার লাশ তার পরবর্তী জন্য দাফনের ব্যবস্থা করার জন্য, ধর্মীয় মতে দাফনের ব্যবস্থা করার জন্য যে নির্ধারিত পুলিশ স্কোয়াড ছিল, সেই পুলিশ স্কোয়াড পার্টির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। যশোরে ফিলিং স্টেশন থেকে ম্যানেজার ও এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাঘারপাড়া উপজেলার চারভিটা এলাকার আব্দুল বাড়ি ফিলিং স্টেশনের একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী কলেজ শিক্ষার্থী অপু রাতে স্টেশন ম্যানেজার ওবায়দুর রহমানের সঙ্গে ঘুমায়। সকালে অপুর বাবা ছেলেকে ডাকতে পাম্পে যায়। এ সময় জানালা দিয়ে কক্ষের ভেতরে রক্তাক্ত মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত অপুর মায়ের দাবি, সরিষা বিক্রির 50,000 টাকা ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে রেখে সেখানে ঘুমিয়েছিলেন অপু। এদিকে ঘটনার পর ফিলিং স্টেশনের নজলম্যান সিরাজুলকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। আর এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। আমরা অলরেডি তদন্ত শুরু করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর মূল রহস্য উদ্ঘাটিত হবে। সিরাজুল নামে একজন ছিল, তাকে পাওয়া যাচ্ছে না এই ঘটনার পর থেকেই। তো হয়তো সিরাজুলকে পেলে হয়তো ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। ঢাকার রাস্তা আর যানজট যেন এক দুঃস্বপ্নের নাম, সেই সঙ্গে রমজান আর ঈদ। তাই ভয়াবহ দুশ্চিন্তায় রাজধানীবাসী। বিশেষজ্ঞরা যত্রতত্র পার্কিং ঠেকানো সহ ফুটপাত দখলমুক্ত রাখার উপর জোর দিয়েছেন। রমজানের যানজট সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। শাফিন জাহিদের রিপোর্ট। বিভিন্ন পরিসংখ্যান বলছে 1.5 থেকে 2.25 কোটি মানুষের বসবাস আর 350 বর্গ কিলোমিটার আয়তনের মেগাসিটি ঢাকা। একটা আদর্শ শহরের জন্য যেখানে রাস্তার প্রয়োজন 25%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 8%। আবার এর মধ্যেই বেদখল থাকে প্রায় 30% রাস্তা। বিআরটি এর হিসেব বলছে ঢাকায় বর্তমানে মোট যানবাহনের সংখ্যা প্রায় 10 লাখ। অর্থাৎ এসব যানবাহনের জন্য রাস্তা বরাদ্দ রয়েছে মাত্র 5.5 ভাগ। ফলে যে যানজট সৃষ্টি হয় তা দুঃস্বপ্নের মতো।
আর রমজানে এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। এর আগে যে যানজটটা হবে, মানুষ কি করে তাড়াতাড়ি বাসায় যাবে সেই চেষ্টা থাকে। যেন 15 মিনিট আধা ঘন্টার পথ আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। অফিস থেকে 5টায় বেরোছি, বেরোতে বাড়ি পৌঁছতে আপনার 8টা বেজে গেছে। ট্রাফিক বিভাগ বলছে এবারের রমজানে ইফতার সহ নানা কারণে যাতে রাস্তা দখল না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। যে রাস্তাটুকু আছে ঢাকা শহরে, পরিপূর্ণ রাস্তাটুকুই যাতে যানবাহনের ব্যবহারের জন্য আমরা খোলা রাখতে পারি। যেগুলোতে ট্রাফিক জ্যাম বেশি হয় রমজানের সময়, সবগুলো রাস্তায় ইনশাল্লাহ আমরা দখলমুক্ত করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন যানজট ঠেকাতে রমজানের শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই মাসে সবচেয়ে ম্যাক্সিমাম গাড়ি রাস্তার উপরে পার্কিং অবস্থায় থাকে, ফুটপাতের উপরে দোকানের সংখ্যা বেড়ে যাবে, এটাকে যানজটটাকে আরো তীব্রতর করে তোলে। এই মাসটাতে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও ফুটপাতগুলোকে সম্পূর্ণরূপে খালি করে দিতে হবে। সকল রাজনৈতিক এবং সামাজিক যেই অনুষ্ঠানগুলো রাস্তার উপরে করা হয় এটা যাতে না করে। পাশাপাশি তারা বলছেন রমজানকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে যাতে নতুন করে কোনো রিকশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। ঢাকা যানজট প্রতিদিনের অন্যতম মাথা ব্যথার কারণ, তাই বিশেষজ্ঞরা বলছেন অন্তত রমজানের 1 মাস যানজট থেকে নগরীর মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে ঢাকার সবগুলো রাস্তার অবৈধ পার্কিং ঠেকানোর পাশাপাশি দখলমুক্ত রাখতে হবে সবগুলো ফুটপাতকেই। আর এই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেবাদানকারী সবগুলো প্রতিষ্ঠানকেই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। যানজটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে রমজান আসার মাত্র 2-1 দিন বাকি আছে, কাল অথবা পরশুই রমজান শুরু হয়ে যাবে। তো সেই রমজানকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ঢাকা শহরে প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার মোড়ে। আপনি যদি আমার পিছনে দেখেন যেখানে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ট্রাফিক রয়েছে, সার্জেন্ট রয়েছে। এরপরেও কিন্তু কোনোভাবে এখানকার যানজট আসলে সমাধান করতে পারছেন না তারা। আপনি যদি দেখেন যে আমার পিছনে একদম সেই ফার্ম গেটের আগে থেকে বিজয় সরণি থেকে যানজট শুরু হয়েছে, যেটা কিনা এই কারওয়ান বাজারে এসেও কিন্তু আসলে শেষ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক গাড়ি এই যানজটে দাঁড়িয়ে আছে এবং বারবার কিন্তু সার্জেন্ট এসে যানজট নিরসন করার চেষ্টা করেও আসলে ব্যর্থ হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটু পরপর আসলে সিগন্যাল ছাড়া হলেও সে যানজট কিন্তু আসলে কোনোভাবেই কমানো যাচ্ছে না। এবং শুধু যানজট কিন্তু এখানে না, পুরো ঢাকা শহরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে যানজটে পূর্ণ রয়েছে। আমরা দেখেছি বাংলা মোটর এলাকাতে কিন্তু বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগ ওদিকে মৎস্য ভবন এলাকা। আপনি যদি আপনাকে একটু আমার ডান দিকে দেখাই, এই কারওয়ান বাজারের যে যানজট এটি কিন্তু একদম সেই বাংলা মোটর হয়ে এদিকে শাহবাগ পর্যন্ত চলে গিয়েছে। আপনি যদি আমার ডান দিকে দেখেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিগন্যালটি শাহবাগ হয়ে কারওয়ান বাজারের দিকে এসেছে বাংলা মোটর হয়ে, সেখানেও কিন্তু একদমই মানে বলতে গেলে স্থবির হয়ে আছে, যানজট কিন্তু নড়াচড়াই করতে পারছে না বলতে গেলে। আপনি দেখছেন যে সেই কারওয়ান বাজারের আগ থেকে বাংলা মোটর শাহবাগ পুরো জায়গাটাতে কিন্তু একদম গাড়ি স্থবির হয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি নড়াচড়া করছে না। এর কারণ কিন্তু যেটি হয় যে আসলে একটি শহরের মূলত সেই একটি শহরের যে প্রস্থ বা দৈর্ঘ্য রয়েছে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু মূলত এখানে রাস্তা হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ঢাকা শহরে 4 ভাগের 1 ভাগ তো দূরের কথা, সেই 4 ভাগের 1 ভাগের মূলত 25% আসলে রাস্তা নেই। সে কারণেই কিন্তু যানজট দিন দিন বেড়ে যাচ্ছে এবং যতটুকু রাস্তা আছে সেই রাস্তারও কিন্তু বেশ বড় একটি অংশই ফুটপাত রয়েছে, অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এবং ঢাকা শহরে আরেকটি বিষয় রয়েছে, প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়ি রয়েছে। আসলে যে পরিমাণ লোকজন রয়েছে তার চেয়ে আনুপাতিক হারে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি, সে কারণে কিন্তু যানজট আসলে ঢাকা শহরে কমছে না। তো এই রমজানের ঘিরে যানজট আরো বাড়তে পারে বলে আমাদের কাছে আশঙ্কা করেছেন যারা সার্জেন্ট রয়েছেন, পুলিশের কর্মকর্তা রয়েছেন। এবং তারা বলছেন সাধারণ মানুষ, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে অবৈধভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে পারাপার করছেন। এই কারণেও কিন্তু ঢাকা শহরে যানজট বাড়ছে এবং নিয়মকানুন না মানার কারণে যানজট বাড়ছে। তো ইকবাল, মোটামুটি রমজান শুরুর আগেই ঢাকা যানজট আসলে বেড়ে চলেছে। তো আমরা আশা করি এটি রমজান শুরু হওয়ার পর ধীরে ধীরে কমে আসবে। তো মোটামুটি যানজটের আমার কাছে এই ছিল সবশেষ অবস্থা। ইকবাল। দর্শক, কারওয়ান বাজার থেকে সেখানকার জ্যামের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায়, রোববার দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে রোজা পালনের ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়েন মুসল্লিরা। একই সঙ্গে উপসাগরীয় দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন,
কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো রোজা পালন করে। এরই মধ্যে দেশের রমজানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে ইফতার সামগ্রীর চাহিদা বেড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। সারা বিশ্বে 150 কোটি মুসলমান পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকে। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয়। An assortment, the meal eaten by Muslims to break they line up for the evening meal to break their fast. They are among the many thousands who have arrived in. এদিকে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। বিকেলে বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক। 6টার দিকে অর্থমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে এই কমিটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ বাংলাদেশের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে কাল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন পবিত্র মাহে রমজান। সময় সংবাদে আরো থাকছে। ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না হলেও দ্বিগুণ করা হয়েছে প্যাকেজ ভ্যাটের পরিমাণ। বড় ধরনের ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আইনি জটিলতা দূর করার পরামর্শ। বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সৌদি আরব। রোববার বিকেলে সৌদি আরবের জেদ্দায় সৌদি বাদশার বাসভবন আল সালাম প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে একমত হন সৌদি বাদশাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রী মদিনার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের সবচেয়ে বড় বন্দরের রূপ দিতে শুরু হয়েছে 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। এ আওতায় প্রায় প্রথম 15 বছরে 2 দফায় অন্তত 88,000 কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হবে ছোট বড় 30টি প্রকল্প। নতুন নতুন টার্মিনাল যেমন নির্মাণ করা হবে, তেমনি কেনা হবে অত্যাধুনিক যন্ত্রপাতি। অবশ্য বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখতে বলেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর 1977 সালে প্রথম SN10 সিটি নামের একটি জাহাজের মাত্র 6টি কন্টেইনার হ্যান্ডেলিং এর মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার কার্যক্রম। এর 12 বছর পর কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ ছাড়াই 1 লাখে। সবশেষ 2015 সালে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করে 20 লাখ টিউএস কন্টেইনার। বন্দরের কর্মপরিধি বাড়লো, সেই অনুযায়ী বাড়ছে না সক্ষমতা। মাল উঠানামার কাজটি আরো ত্বরান্বিত করতে হবে, যাতে কোনো মাল শিপমেন্টের জন্য যাতে বিলম্বিত না হয়, এই ব্যবস্থা আমাদের করতে হবে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। মাস্টার প্ল্যানটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে এটা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার বন্দরের ইনকাম হচ্ছে, বন্দরের কাজে ব্যবহৃত না হয় তাহলে তো এই টাকার কোনো মূল্য নেই। এরই অংশ হিসেবে 2013 সালে শেষ হয় 30 বছর মেয়াদী বন্দর মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ। চলতি বছর থেকে 4 ভাগে বিভক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে এসব প্রকল্প। 2043 সাল পর্যন্ত মাস্টার প্ল্যান করেছি। অনেকগুলো গ্যাপ আছে এবং এই প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। সেটি হচ্ছে ইয়ার্ড, সেটি হচ্ছে জেটি, সেটি হচ্ছে ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা। তবে বড় কোনো পরিকল্পনা নেওয়ার আগে প্রধান জেটিগুলোতে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। কন্টেইনার জাহাজ ভিড়তে পারে মতো প্রচুর ডেপথ আরো বাড়াইতে হবে। জরুরি ভিত্তিতে ড্রেজিং করে জেসিটিকে পূর্ণাঙ্গ চালু করতে হবে। বন্দর কর্মকর্তারা জানান, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে 2017 সালের মধ্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে নিউমুরি কন্টেইনার টার্মিনাল। 2020 সালে অপারেশনে যাবে ক্যাসিটি। 23 সালে শেষ হবে বে টার্মিনালের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইন পুরোপুরি কার্যকরের ঘোষণা না এলেও প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির। তাই আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি ব্যবসায়ীদের। আর পরিস্থিতি বিবেচনায় ভ্যাট আইনের জটিলতা দূর করতে সব পক্ষকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বা সেবার মূল্য নির্ধারণের বিষয়টি একান্তই ব্যবসায়ীদের। চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার কথা ছিল, তবে প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দেন 1 বছর পর কার্যকর হবে নতুন আইন। মূল্য সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর 2012 সালে গৃহীত হয়। এই আইনটি এই বছরে কার্যকরী হবে না, এটা কার্যকরী হবে 2017 সালে। বাজেটে প্যাকেজ পদ্ধতি বহাল রাখার প্রস্তাব করা হলেও এই হার বাড়িয়ে দ্বিগুণ করা হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের। কোন বিবেচনায় তারা 14,000 টাকাটা 28,000 টাকা করলো এবং ঢাকার বাইরে যেগুলি ছিল 3,600 এটা 7,000। প্রকৃত অর্থে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কোনো প্রকার সহযোগিতার করার ব্যবস্থা করা হয়নি। এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি ঠিকমতো ব্যবসা করতে না পারে তাহলে উৎপাদনকারী অথবা আমদানিকারক কার কাছে মালটা বিক্রি করবে? এই অবস্থায় আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখা অথবা ইউরোপীয় ইউনিয়নের ভ্যাট আইনের 282 ধারার আলোকে প্যাকেজ ভ্যাট নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। আমাদের একটা কথা ছিল যে প্যাকেজ ভ্যাটটাকে আইন করে পুনর্বহাল করা। প্যাকেজটাকে 1 বছরের জন্য রেখেছে, আবার কি আমরা যুদ্ধ করব সামনের বছর? আইন করে প্যাকেজ ভ্যাটটাকে বহাল করা হোক, নট 1 বছর। সরকার ও ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন ভ্যাটের হার বাস্তবায়নের পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। এই 1 বছর যেন খুব উপযুক্তভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যাতে একটি গ্রহণযোগ্যভাবে ভ্যাট কাঠামো বা ভ্যাট বাস্তবায়নের প্রক্রিয়াটি যেন শেষ করা হয়, তাহলেই 1 বছর শেষে হয়তো নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের জটিলতাগুলো এই বছর দেখা গেল সেগুলোকে হয়তো এড়ানো যেতে পারে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত 3,40,605 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর মধ্যে মূসক বা ভ্যাট থেকে 72,764 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাত্র 3 দশকে চীনের অর্থনৈতিক অঞ্চল শেনচেন এখন বিশ্বের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। পরিবেশ বান্ধব এই শহরটি অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্য। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সিলেটে গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় টার্কি মোরগের খামার। এক লন্ডন প্রবাসী ঝুঁকি নিয়ে সে দেশ থেকে ডিম এনে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দেশের প্রথম টার্কি মোরগের খামার ও হ্যাচারি গড়ে তোলেন। এদিকে এই খামারকে কেন্দ্র করে যুব সমাজকে স্বাবলম্বী করার উদ্যোগ নিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। নওশাদ আহমেদের চৌধুরী তোলার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 1700 সালে যুক্তরাজ্যে ক্রস ব্রিডিং এর মাধ্যমে টার্কি মোরগের জাত উৎপাদন করা হয়। এরপর দ্রুত এই মোরগ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। সুস্বাদু এই মোরগের রোগবালাই তেমন হয় না। এমন একটি লাভজনক পাখি জাতীয় প্রাণীর খামার সিলেটে গড়ে তোলার উদ্যোগ নেন লন্ডন প্রবাসী মতিন মিয়া। গত বছরের এপ্রিলে লন্ডন থেকে 500-র মতো ডিম এনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামে তিনি গড়ে তোলেন MM টার্কি ফার্ম ও হ্যাচারি। ঝুঁকি নিয়ে এই খামার গড়ে তুললেও এখন তিনি সাড়া পাচ্ছেন ভালোই। বাইরে অনেক টার্কি ফার্ম ইউরোপে আছে, কিন্তু এই দেশে বর্তমানে নাই। তো আমি মনে হয় প্রথমই টার্কি ফার্ম ইন বাংলাদেশ, বর্তমানে 200-250 বিক্রি করতেছি। ইতিমধ্যে দেশের কয়েকটি চেইন শপে বিক্রি হচ্ছে টার্কি মোরগ। এসব শপিং মলের কর্তৃপক্ষ জানান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে টার্কি মোরগ। চাহিদা এখনো ওইরকম ভাবে তৈরি হয় নাই, কাস্টমার যারা নিচ্ছে পজিটিভ আছে। এটার টেস্টটা সুস্বাদু, ওই যে গ্রামের বাড়ির যে গ্রামের মুরগের মতো, দেশি মুরগির মতো। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন টার্কি মোরগ পালনের মাধ্যমে যুব সমাজের আত্মকর্মসংস্থানের ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তর যাদেরকে হাঁস মুরগি গবাদি পশুর উপরে প্রশিক্ষণ প্রদান করি, তাদের মধ্যে যদি এটা উদ্বুদ্ধ করা যায় এবং ছড়িয়ে দেওয়া যায়, তা আমি আশাবাদী
যেটা বাংলাদেশে অনেক প্রসার লাভ করবে। প্রতিটি সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত ওজনের এই মোরগ 4 মাসে বিক্রি উপযোগী হয়। চেইন শপগুলোতে প্রতি কেজি টার্কি মোরগ বিক্রি হচ্ছে 450 টাকায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় সবকিছুই পরিকল্পিত, সাজানো গোছানো ছবির মতো একটি শহর। চীনের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল শেনজেন মাত্র 36 বছর বয়সে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্রে। ব্যবসায়িক নগরী হিসেবে এটি পরিচিত হলেও পুরো শহরটিকে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে, যা অনুকরণীয় হতে পারে বাংলাদেশ নগরীগুলোর জন্য। শেনজেন ঘুরে এসে রিপোর্টার এহসান জুয়েল ছবি তুলেছেন শেখ মোহাম্মদ আমিন। গুয়াংজু প্রদেশ থেকে 100 কিলোমিটার দূরে হংকংয়ের লাগোয়া চীনের শেনজেন সিটি। চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনায় 1980 সালে প্রথম গড়ে তোলে এই শহর। মাত্র 3 দশকেই শেনজেনের অবস্থান এখন বিশ্ব অর্থনীতির 19তম প্রাণকেন্দ্র হিসেবে। কঙ্কা, স্কাইওর্থ, টেনসেন্ট, ওয়ানপ্লাস এবং হুয়াওয়ের মতো দেশি প্রতিষ্ঠানের সদর দপ্তর থেকে শুরু করে বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানও চীনে তাদের ব্যবসা পরিচালনা করে এই শহর থেকে। প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটির গত বছর জিডিপি ছিল বাংলাদেশের বাজেটের প্রায় 7 গুণ, 22 লাখ কোটি টাকা। পুরো চীনের গড় জিডিপি প্রবৃদ্ধি যেখানে 9.8, সেখানে শুধু শেনজেনেরই প্রবৃদ্ধি অর্জন 16.3 ভাগ। বাণিজ্য নগরী হলেও পুরো শহরটি গড়ে তোলা হয়েছে পরিবেশকে গুরুত্ব দিয়ে। পরিকল্পিত প্রতিটি ভবনের সামনে সড়ক বিভাজনে কিংবা রাস্তার দুই পাশে চোখে পড়বে গাছের দীর্ঘ সারি। ঢাকা শহরে যেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে প্রায় 1.7 লাখ জনসংখ্যার এই শহরের প্রায় 70 ভাগ মানুষের ব্যক্তিগত গাড়ি থাকলেও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে নেই কোনো যানজট কিংবা হর্নের শব্দ। শেনজেন শহরটিকে আমরা নানা কারণেই ভালোবাসি। এখানকার মানুষ বন্ধুভাবাপন্ন, যে কোনো দেশের মানুষকেই আমরা স্বাগত জানাই। আমাদের শহরটা একেবারেই নতুন, আমরা এটিকে সব সময় পরিষ্কার রাখি, এটাই আমাদের ভালোবাসা। পৃথিবীর বিভিন্ন শহরে গিয়েছি আমি, কিন্তু শেনজেনের মতো এত সবুজ শহর খুব কমই আছে। শেনজেন বাণিজ্যিক নগরী হলেও এখানে নানা সুযোগ সুবিধার কারণে পর্যটকরাও এই শহরটিকে খুব পছন্দ করেন। ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আকাশ ছোঁয়ার পরিকল্পনায় বেড়ে উঠছে শেনজেন। শহরের 100 তলার কিংকে ভবন ছাড়াও 200 মিটারের বেশি উচ্চতার ভবনই রয়েছে 59টি। শুধু ইতিবাচক মানসিকতা আর সক্ষমতা থাকলেই অল্প সময়ের মধ্যে একটি নগরীকে কতটা আধুনিক আর পরিকল্পিত হিসেবে গড়ে তোলা যায় তার আদর্শ উদাহরণ হতে পারে এই শেনজেন সিটি। শতফুল ফুটতে দাও নীতিতে বিশ্বাসী চীন তার নগরীগুলোকেও তাই সাজিয়ে রেখেছে ফুলের মতো করেই। আর এক্ষেত্রে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের উপরই গুরুত্ব দেওয়া হয়নি, একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার উপর। এহসান জুয়েল, সময় সংবাদ, শেনজেন, চীন। বরগুনায় বিসিক শিল্প নগরী স্থাপনের কাজ আবারও অনিশ্চয়তায়। দীর্ঘ 5 বছর পর সম্প্রতি জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়, কিন্তু দক্ষ ঠিকাদারের অভাবে বাতিল করা হয়েছে বিসিক শিল্প নগরী স্থাপনের জন্য আহ্বান করা টেন্ডার। এতে আবারও হতাশ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মালিক ও উদ্যোক্তারা। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বিসিক। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। সমুদ্র ও নদীবেষ্টিত দেশের দক্ষিণের জেলা বরগুনায় এখনো গড়ে ওঠেনি বড় মাপের শিল্প কারখানা। জেলে পেশার বাইরে কর্মসংস্থানের খোঁজে অধিকাংশ মানুষকেই ছুটতে হয় রাজধানীর দিকে। তাই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে 2010 সালে জেলায় বিসিক শিল্পনগরী স্থাপনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু স্থান নির্ধারণ ও জমি হস্তান্তর নিয়ে জটিলতার অবসানের পর গত বছরের মে মাসে জেলা শহরের কোরক এলাকায় 10 একর জমি হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। এরপর শিল্পনগরী স্থাপনের টেন্ডার আহ্বান করলেও যোগ্যতা সম্পন্ন ঠিকাদারের অভাবে তা বাতিল করে। টেন্ডার কার্যক্রম আমরা পত্রিকার প্রকাশের মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ঠিকাদার কর্তৃক দরপত্রগুলি নন রেসপন্সিভ হওয়ার কারণে আমাদের কর্তৃপক্ষ টেন্ডার বাতিল করে পুনঃ টেন্ডার সিদ্ধান্ত গ্রহণ করে। আলু শিল্পে গিয়ে সেখান থেকে পটেটো কেকার্স এখানে আসে, সেগুলো যদি আমাদের এখানেই তৈরি হতো, এখান থেকে বিভিন্ন জায়গায় যেত, তাহলে এই সমস্ত লোক এখানে কর্মসংস্থান খুঁজে পেত। এদিকে বিসিক শিল্পনগরীর অভাবে জেলায় গড়ে ওঠা ক্ষুদ্র শিল্প কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দক্ষ কারিগর পাই না,
যদি একাধিক শিল্প কারখানা এখানে হইতো, এরকম পরিবেশ হইতো, তাহলে আমার এই সমস্যাটা থাকতো না। আমি যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করি, তো মোবাইল কোড আসে, পুলিশের বিভিন্ন রকম আইসে মনে হয় তারা আমার 1 লাখ টাকাতে ট্যাক্স নিয়ে যাবে। অবশ্য সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। প্রাকরণটি অনুমোদন করে আমরা এই মাসের মধ্যে আশা করতেছি জাতীয় প্রতিভার প্রকাশনের মাধ্যমে পূর্ণ টেন্ডার আহ্বান করব। সংশ্লিষ্টরা বলছেন, বিসিক শিল্পনগরী স্থাপন হলে 10 একর জমিতে 61টি প্লটে গড়ে উঠবে শিল্প কারখানা, আর কর্মসংস্থানের ব্যবস্থা হবে 2500 মানুষের। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আশুলিয়ায় দুর্বৃত্তের ছোড়া হাত বোমায় এক হোটেল মালিক সহ 3 জন আহত হয়েছেন। সকাল 6টার দিকে থানা শহরের পলাশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালের নাস্তা তৈরির জন্য হোটেলের সামনে কাজ করছিলেন মালিক ইব্রাহিম ও তার 2 কর্মচারী। এ সময় 2টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত এক যুবক। এতে হোটেল মালিক ও কর্মচারী বিল্লাল ও সামির আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে হোটেল মালিক ইব্রাহিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে দেখলাম একজন লোক ফিক্কা মারলো, ককটেল ফিক্কা মারছে, একটা বাস্ট হয়েছে, আবার আরেকটা মারছে। মারার পরে আমাদের 2 জনের আহত হয়েছে, আর একজন আমি তো জায়গা হয়েছি, আর ওই আরেকটার হাত, শরীর, পা, মাথ নাই, শরীর সব ঘা হয়ে গেছে। যখন আওয়াজ পাইলাম পরপর 2টা দৌড়ে আসছি ঘুম চোখে অবস্থায়, আইসা দেখলাম যে একজনের রিক্সা দিয়ে নিয়ে গেল, পরে আর একজনের রিক্সা দিয়ে নিয়ে গেল। এবার দেশের বাইরের খবর। ফ্রান্সের প্যারিসে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেশ কিছু অঞ্চল থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। তবে প্যারিসের সেন্ট জোসেফ এলাকায় নাগরিকরা এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই এলাকার 2 বাংলাদেশি পরিবার নিয়ে বসবাস করেন এখানে। ফ্রান্সের স্মরণকালের এই বন্যায় অন্য সবার মতন তাদের জীবনযাত্রাও থমকে গেছে। বন্যা এবং নাগরিক দুর্ভোগ নিয়ে ফ্রান্স থেকে আমাদের সংবাদদাতা লুৎফর রহমান বাবু জানিয়েছেন বিস্তারিত। আমি এখন অবস্থান করছি প্যারিসের সেন্ট জোসেফ এলাকা, যেটি বন্যা কবলিত। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এখানে 2 জন প্রবাসী বাংলাদেশি আছেন যারা এই বন্যায় আক্রান্ত হয়েছেন। পুরো এই জায়গাটি পানিতে প্লাবিত হয়ে আছে। গত 4 দিন থেকে এখানে পানি উঠেছে এবং প্রত্যেকটা বাসাবাড়ির নিচতলা কিন্তু একেবারে পানিতে সয়লাব চলে। আমি এখন কথা বলবো এখানে যারা এই বন্যা আক্রান্ত হয়েছেন, যে 2 জন বাংলাদেশি ছিলেন, তাদের একজন জনাব সোহেল আহমদ, যার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। 3 দিন থেকে এখানে পানি হচ্ছে। আমি আছি সরকারি, আমার ইন্স্যুরেন্স আছে, ওই ইন্স্যুরেন্সে দিচ্ছে মঙ্গলবার পর্যন্ত হোটেল। ঘরের ভিতরে পানি প্রায় 3 হাতের মতো, আস্তে আস্তে পানি যাচ্ছে, ঘন্টায় 1 মিটার। ফ্রান্সে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছেন যে 2 জন বাংলাদেশি, তাদের খোঁজ খবর নিতে আজকে এখানে উপস্থিত হয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্যারিসে বা ফ্রান্সে যেখানে যেভাবে আমরা আছি, সবার প্রতি সহানুভূতি এবং আমরা সবার প্রতি আমাদের যে দায়িত্ববোধ সেটা পালন করার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। এবং এখানে কিভাবে ওনারা আবার ওনাদের বাসায় পুনর্জীবন শুরু করতে পারেন, সেটাই আজকে আমাদের লক্ষ্য। ফ্রান্সের বন্যা কবলিত বিলনোভ সেন্ট জোসেফ এলাকা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চল হেলমান্দ প্রদেশে বন্দুকধারীর গুলি ও শেলের আঘাতে এক মার্কিন সাংবাদিক সহ 2 জন নিহত হয়েছে। বিবিসি জানায়, ডেভিড গিলকি নামের ওই সাংবাদিক রোববার আফগান সেনাদের সঙ্গে ভ্রমণের সময় মার্চা শহরের কাছে এই হামলার শিকার হন। হামলায় আফগান সেনাদের গাড়ি চালকও নিহত হন। তিনি অনুবাদক হিসেবেও কাজ করতেন। মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওর 50 বছর বয়সী এই সাংবাদিক 2001 সাল থেকে আফগানিস্তানের যুদ্ধ ও সংঘর্ষের সংবাদ সংগ্রহ করে আসছিলেন। পাবলিক রেডিও এক বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আরও 2 জন কর্মী গাড়িতে ছিলেন। তারা সুস্থ আছেন। ডেভিড গিলকি বিশ্ব মানবতার জন্য কাজ করে গেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তিনি ফটো সাংবাদিক হিসেবে ন্যাশনাল এমি অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। এবার খেলার খবর। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 116 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 117 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 25.4 ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। গায়ানায় টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই দলীয় মাত্র 6 রানে স্টার্কের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন ফ্লেচার। দ্বিতীয় উইকেট জুটিতে ঘোড়া দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও সুবিধা করতে পারেনি চার্লস ব্র্যাভো জুটি।
50 রানে ব্র্যাভো ও 59 রানে চার্লস ফিরে যাওয়ার পর বাকিরাও ছিলেন আসা যাওয়ার মধ্যেই। অজি বোলারদের তোপে শেষ পর্যন্ত 116 রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। 3টি করে উইকেট নেন নাথান লায়ন ও অ্যাডাম জাম্পা। 117 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাঝারি মানের শুরু করে অস্ট্রেলিয়াও। 44 রানে ফিঞ্চ, 85 রানে ওসমান খাজা এবং 92 রানে অধিনায়ক স্মিথ ও ম্যাক্সওয়েল ফিরে গেলেও 50 করে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, 3 সন্দেহভাজনের খোঁজ করছে পুলিশ। খুব শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশাবাদ। যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশন থেকে ম্যানেজার ও কলেজ শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার, টাকা লুটের দাবি। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে হস্তান্তর। বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও সৌদি আরবের, জেদ্দায় সৌদি বাদশাহ ও প্রধানমন্ত্রী বৈঠক। রমজান আর ঈদের বাজারকে সামনে রেখে এবারও ভয়াবহ যানজটের আশঙ্কায় রাজধানীবাসী, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বড় বন্দরের রূপ দিতে 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার কাজ শুরু, বড় প্রকল্প বাস্তবায়নের আগে ব্রেজিংয়ের পরামর্শ ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।